এইখান থেকে আমি সেই ফেসটায় চলে যাব যে এই দেবের দল বা দলীয় রাজনীতি ছাড়ার ইচ্ছেটা বা কেন হলো, আর সেই ইচ্ছে সরিয়ে রেখে ফেরার ইচ্ছেই বা কেন হলো। এমনিতে দেব একটা কথা আছে বাংলায় যে বারবার তিনবার, কিন্তু এই তিনবারের তৃতীয়বারের শুরুটা কিন্তু খুব একটা মসৃণ ছিল না। কিরকম আমি ধারাভাষ্য দেওয়া যায় যে দেব ইনস্টাগ্রামে লিখছে, বুঝলেন, যে আর কয়েক ঘন্টা, দুপুরে লোকসভায় বলছে আজই সংসদে শেষ দিন। তারপর কি জানি কি হইল, শনিবারের বারবেলায় ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা কি বৈঠক হইল, তারপর দীপক অধিকারী ব্যাক টু পলিটিক্স। বাংলার মানুষ আজকেও জানেন না যে ডিলটা কি কি কথা হলো। এইটা ডিল। দেখো, দেবকে টাকা দিয়ে কেনা যাবে না, দেবকে ভয় দেখেও কেনা যাবে না। দেবকে যদি কিনতে চাও তো ভালোবাসাই একমাত্র অস্ত্র। আমাকে তুমি ভালোবাসা দাও, আমি 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 সম্মান দাও, আমি তাতেই খুশি, আমার বিশাল কিছু লাগবে না। তার মানে এটা নাকি দল আমাকে দেয়নি, আমার কোথাও যেন সত্যি মনে হয়েছিল কি না আর রাজনীতি না, থাক। এবার আমি 10 বছর দিয়েছি দিদিকে মানে দলকে, এবং ঘাটালে 10 বছর সার্ভ করেছি। এইবারে আমার পুরোপুরি মনে হয় কি এখানে থাকা উচিত। কিন্তু নির্বাচন এমন একটা জায়গায় চলে গেছে এই সময় দাঁড়িয়ে, একজন কেন বেরোচ্ছে তার জন্য দলকে দোষ করবে, একজন কেন ঢুকলো তার জন্য দলকে দোষ করা হয়। এইবারে আমি দলের যেহেতু কর্মী 10 বছর তো ছিলাম, আমি স্বার্থপর নয়, মানে আমি চাইবো না আমার জন্য সুমনদার কোনো ক্ষতি হোক, আমি চাইবো না আমি যাদেরকে চিনি আমার জন্য তাদের কোনো ক্ষতি হোক, এবং আমার দলও কোনো ক্ষতি হোক। তো দিদির ফোন আসে, দিদি তার 1 বছর আগে, আমি দিদিকে ওই দিনও বলিনি, কিন্তু আমি দলকে 2 বছর আগে বলেছিলাম। হ্যাঁ, এবং গত বছর কালী পুজোতে দিদির সঙ্গে আমার অনেকটা টাইম কথা হয়েছে, কালী পুজোর পর দিন। তখন আমি বললাম কি না দিদি, আমার মনে হচ্ছে আপনি ঘাটালটা ভাবুন, মানে হঠাৎ করে আপনি যদি আমি ওই ব্ল্যাকমেলটা করতে চাই না দলকে, শখটা দিতে চাই না, আমি চললাম আগে থেকে তুমি দলকে প্রস্তুতির সময় দিয়েছিলে। দিলাম কি দিদি আপনি একটা প্রার্থী ভাবুন, কেন আমার মনে হয় কি আমি হয়তো এবারে দাঁড়াবো। দিদি তখনও শুনেননি, দিদি লাস্ট দিনও শুনেননি। না, ক্যামাক স্ট্রিটে ধরো মিটিং হলো, তারপরে মানে তুমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে, তারপরে তো আমি অবশ্যই কি আমাকে মেসেজ, তারপর সেই অমোঘ ঘোষণা, বুঝলেন, যে আমি রাজনীতি ছাড়লেও রাজনীতি আমায় ছাড়বে না। আমি শিওর দেব শুভজিৎ দাস শুনছে, ও এই সংলাপটা কোনো একটা তোমার চরিত্রের মুখে বসিয়ে দেবে। এ দুর্ধর্ষ ডায়লগ, আমি রাজনীতি ছাড়লেও রাজনীতি আমায় ছাড়বে না। অভিষেক আমাকে মেসেজ করলো কি দিদির সঙ্গে ততক্ষণ আমার অনেক কিছু হয়ে গেছে, মানে আর দিদিকে আমি ভালোবাসি। দিদি মুখ্যমন্ত্রী, দিদিকে ভালোবাসা অনেকগুলো কারণ আছে। যখন আমার মায়ের অপারেশন হয় তখন ফোন করে, দিদি না এই ছোট ছোট জিনিসগুলো আছে। আমি বলতে চাই কি বিরোধী দলকে যদি এই স্টেটটাকে নিতে হলে, এই স্টেটকে ভালোবাসা দিয়ে নিতে হবে, এজেন্সি দিয়ে নিতে পারবে না স্টেটটাকে। কিন্তু এই সময়টা দেব তুমি যখন ছাড়বে করছিলে, তখন তোমার দলের মধ্যে থেকে, আমি জানি না তোমাকেও শুনতে হয়েছে কিনা, এরম বলা হচ্ছিল যে বিজেপির সঙ্গেও যোগাযোগ আছে। হ্যাঁ, এটা তো রোজ প্রায় কোথায় অন্য কোনো স্টেটে গিয়ে সেখানকার বিজেপি চিফ মিনিস্টারকে তুমি মিট করেছো, তুমি দল ছেড়ে বিজেপির শর্তে বসে যাচ্ছ, ইডি সিবিআই তোমায় ডেকেছে বলে দেব ভয়ে বসে যাচ্ছে, এই সমস্ত তো তোমাকেও শুনতে হয়েছে দলের ভেতর থেকে। দলই বলেছে, দলে 1-2% বলেছে। আচ্ছা, মানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে? হ্যাঁ, অভিষেক ওরা অতটা বলেনি, কিন্তু দিদি বলেছে, মানে একটা সময়। এবারে দিদি না, এবারে দিদিরও দোষ না, এত কিছু হচ্ছে দলের মধ্যে, কখন ছাড়ছে কখন ধরছে। এইবারে আমি 10 বছর রাজনীতিতে থেকেছি, এই কারণে দল কোনোদিন আমাকে ডিস্টার্ব করেনি। আমি আমার মতো করে, আমি জয় শ্রীরাম যদি বলে থাকি, একটা লোক আমাকে দল থেকে বলেন তুমি ভুল করেছো। আমি আমার কাজ, মানে আজকে যদি সুকান্ত তাকে যদি শুভেচ্ছা দিই, বিপ্লব মিত্র যার ইলেকশন, সেও কিন্তু বলছে দেব অন্যরকম। আর তারপরে তো বললো কি ভীষণ, মানে দলের অন্যরা জয় শ্রীরাম শুনলে পাল্টা স্লোগান দেন জয় বাংলা বলে। তখন অভিষেক নিজে মেসেজ করলে চলে এসো। এবার অভিষেককে বললাম কে আমার এই সমস্যাগুলো হচ্ছে। অভিষেক একটা কথা খুব ভালো ধরেছিল, যে তুমি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তুমি লাস্ট বক্তৃতা দিয়েছিলে। এবারে আই ওয়ান্ট পিপল লাইক ইউ হু আর অনেস্ট, যারা মানুষকে নিয়ে ভাবে। আমার কাছে লোকে ডিল করতে আসে টাকা পয়সা নিয়ে, সিট নিয়ে, মন্ত্রী পদ নিয়ে, একমাত্র লোক যে এসছে যেমন আমার কিছু চাই না। তো তোমার মতো লোককে আমার দলের চাই। দিদি বললো দিদির সঙ্গে ফোনে কথা, দেব দেখো তুমি এইসব বেরিয়ে গেলে প্রপাগান্ডা শুরু হয়ে দেব কেন ছাড়লো, দলের ক্ষতি হবে। এবং আমি ওই ব্ল্যাকমেলার নই কে আমি আমার জন্য আমার দলের ক্ষতি করবো। এবং 10 বছর ধরে আমি আমার সব কিছু দিয়েছি, আমার ক্যারিয়ার, আমার ভালো সময়, আমার খারাপ সময়, সব কিছু আমি দলের পাশে থেকেছি। করোনার সময় যখন সব বলছিল কি টিএমসি চলে যাবে, তখন আমি, দিদি, অভিষেক যেভাবে গ্রামে গ্রামে গিয়ে প্রচার করেছিলাম, বা আমার দলের কর্মীরাও, সবাই নেতারাও, তো সেই জায়গা থেকে আমারও একটা কি বলবো, আমারও কন্ট্রিবিউশন আছে, ইটস মাই পার্টি অলসো। তো আমার এটা মনে হচ্ছে ঠিক আছে, আমি দিদিকে এটাও প্রস্তাব দিয়েছিলাম কি
আমি দাঁড়াবো না, আমি দলের হয়ে প্রচার করে দেবো। কারণ এই সময় আমিও জানি, আমিও বুঝি কোনো পোস্ট লাগবে না। সবাই তো পোস্ট চাইবার জন্য আসে, কোনো না কোনো সিট, আমার কিচ্ছু লাগবে না, আমি সমস্ত প্রচার করে দেবো। আমার শুধু খাদানের শুটিং আছে, এই দিন অবধি আমি শুটিংটা রেখেছিলাম, তারপরে পুরোটা ফাঁকা করে দিচ্ছি, আমি আর শুটিং করবো না, আমি পুরোটাই দলের জন্য করবো। সেটা অভিষেক অ্যাকসেপ্ট করেনি, বুঝছে না। আমি যদি এইভাবে বলি যে তোমার সব থেকে আবেগের জায়গা, দুর্বলতার জায়গা ঘাটার মাস্টার ওইটাই টাচ করে দিয়েছে, আসলে কিছুই না। আচ্ছা, আমি একটু দর্শকদের বলে দিই, দেখুন গত শতাব্দীর 5-এর দশকের সংসদে প্রথমবার কিন্তু এই ঘাটালের মারাত্মক বন্যার সমস্যার কথা সেই সময়ে ওঠে, তুলে ধরেন বাম সাংসদ নিকুঞ্জ বিহারী চৌধুরী। 1959 সালে কেন্দ্রীয় সরকারের মানসিং কমিটি ঘাটালে পরিদর্শন করে, কিন্তু বিচিত্র এই দেশ যে মাস্টার প্ল্যানের প্রস্তাবটা আটকে থাকে। প্রায় 70 বছর ধরে টালবাহানার পর অবশেষে 12ই ফেব্রুয়ারি দেবকে পাশে নিয়ে মুখ্যমন্ত্রী আরামবাগের সরকারি মঞ্চ থেকে এই প্রকল্প হবে সেই প্রতিশ্রুতি দিলেন। দেব কোনো ডেডলাইন কি দিয়েছেন, মানে কবের মধ্যে শেষ হবে? তো ঘাটাল মাস্টার প্ল্যানটা বুঝতে হবে। ঘাটাল মাস্টার প্ল্যানটা যখন মানসিং কমিটি যখন প্ল্যানটা দিয়েছিল, তখন শহরটা খুব ছোট ছিল, একদম 1959 এর শহর, আজকে 2000 ছিল। তখন ছিল কে শহরটাকে সরিয়ে নদীগুলোকে চওড়া করতে হবে, শিলাবতী, ঝুমি, ওখানে কংসাবতী যেটা আছে, রূপনারায়ণ, যে নদীগুলো আছে সেই নদীগুলোকে, যে 2-4টে ঘর ছিল সেগুলোকে, কিন্তু আজকে পুরো টাউনটাকে সরানো সম্ভব না। আজকে এই শিলাবতী আর কংসাবতীকে খাল কাটতে হবে, 4 কিলোমিটার কেটে আরেকটা নদীর সঙ্গে জয়েন করতে হবে। সেই নদীটা 4 কিলোমিটার, সেটা দাসপুর টুয়ে হয়ে যেতে হবে। এই খাল কাটা এবং ড্রেনিং, বাকি নদীগুলো ড্রেনিং করে বড় করতে হবে। ইটস এ টাইম কনজিউমিং প্রসেস, এটা 1-2 বছর বা 5 বছরের প্রোগ্রাম না। আমার বক্তব্য হচ্ছে কাজটা শুরু হোক, টাকাটা এলোট হোক, এবং যেটা বললে অবশ্যই আমাকে প্রস্তাব দিল কি আমরা ঘাটাল মাস্টার প্ল্যান করবো, তোমার যে এতদিনের স্বপ্ন, এবারে তুমি বলো তুমি দাঁড়াবে কিনা। এবারে আমার বক্তব্য হচ্ছে এও এক ধরনের ব্ল্যাকমেলিং, কিন্তু ফর আ ভেরি মানে পজিটিভ থিঙ্কিং আমি বলবো এটা। মানে লোকে তো পাওয়ার চায়, পয়সা চায়, কেস মুখ চায়, কেউ যদি কোনো কেস থাকে বা যেটা দিয়ে তুমি শুরু করলে, আমাদের কোনো মামলাই নেই। আজকে আমি একটা জায়গায় আমি দেবের সঙ্গে একমত যে মাস্টার প্ল্যান যদি, ঘাটাল মাস্টার প্ল্যান যদি রূপায়িত হয় সেটা ইতিহাস হবে। আমি বলছি রাজনীতিবিদরা দেখুন, ওই সুনীল গাঙ্গুলির ভাষায় বললে কেউ কথা রাখে না। মানে আপনারা ভাবতে পারেন যে একটা প্রকল্পের সূচনা হয়েছিল 1982 সালে, একদম ওইটাই বলছি যে ঘাটালে শিলাবতী নদীর ধারে শিলান্যাস হলো। সেইখানে 2024-এ আমরা এই কথা বলছি, মানে 5 দশক ধরে টালবাহানার কাজ চলছে এবং 42 বছরে কার্যত কিচ্ছু হয়নি। তোমার হাত ধরে দেব, যদি তোমার দাঁড়ানোর শর্তেও সেটা হয়ে থাকে, সেটা যদি ব্যক্তিগত স্তরে ব্ল্যাকমেলিংও হয়, কিন্তু এটা ইতিহাস সৃষ্টি হবে এই জিনিস যদি। আমি সেটার জন্যই হ্যাঁ বললাম কি অ্যাটলিস্ট ঘাটাল লোকসভা কেন্দ্রে ভালো হবে। আমি এইটার জন্য যদি আরেকটা জন্ম নিতে পারি, কারণ এটা অসম্ভব একটা, কারণ এই কেন্দ্র আর রাজ্যর যে দ্বন্দ্বটা, সেই দ্বন্দ্বটা যদি চলতে থাকে, মানে আবার যদি কেন্দ্র সরকার আবার যদি আসে, তাহলে দ্বন্দ্বটা আরো 100 বছর চলবে। কারণ কেউ চায় না কোনো রাজ্য তাদের থেকে উপরে যায়। তো আমি এই পলিটিক্সটা আমি বুঝে গেছি 10 বছর ধরে, কিন্তু আমার ফেরার জন্য যদি রাজ্য সরকার এবং দিদি যদি আমাকে কমিট করে থাকে, এবং আমি এটাও বলি, আমি আপনাদের কথা, কিন্তু আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এই টালবাহানা যদি চলতে থাকে তাহলে এরকম হবে না তো যে 2029-এও দেখবো ঘাটাল থেকে দেব প্রার্থী, তার কারণ ওটা এখনো কমপ্লিট হয়নি। না, 2029 এখন দেরি আছে দাদা। আমার বক্তব্য হচ্ছে যে কাজটা শুরু হোক, মানে যেই হোক না কেন, মানুষ সত্যি কষ্টে থাকে, কারণ বন্যা সব জায়গায় হয়, বন্যা হয় মানে হাঁটু অব্দি জল। ঠিক ঘাটাল, এবং ছবিটা পাল্টায় তো নেই, দিন দিন খারাপ হয়েছে, এবং মানুষ ভোট দেয় কেন। দেব, আমার একটা কথা মনে পড়ছে, এই যে মানুষের জন্য কাজ করা, আমার মনে আছে সাংবাদিক হিসেবে নানা অভিজ্ঞতা তো হয়। দেব তখন সদ্য এমপি হয়েছে, 2015 সাল। জলটা খাবে? দেব, আমাদের সাংবাদিক হিসেবে নানা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়, নানা অসাধারণ অভিজ্ঞতাও হয়। তো শাহরুখ খান আপনারা জানেন, ওর মধ্যরাত থেকে দিন শুরু হয়। তো আমরা 3 জন একটা অনুষ্ঠানে প্রচুর সারা রাত সে আড্ডা চলেছিল, কিছু কিছু অংশ টেলিভিশনে দেখানো হয়েছিল। তো শাহরুখ খানকে আমি বলি যে দেব এখন সদ্য সাংসদ, তখন শাহরুখকে বলে যে এক তো যে সংসদে হ্যান্ডসাম লোক লাগবে, হ্যাঁ, কিন্তু সিরিয়াস নোট শাহরুখ দেবকে বলে যে মানুষের ভালো করার চেষ্টা করো। আমি দ্রুত একবার সেই আড্ডা বলুন, সাক্ষাৎকার বলুন, ছোট্ট একটা অংশ, খুব ইনফর্মাল, আপনাদের সামনে রাখবো, তারপর এই বিষয়ে প্রশ্নে আসবো। দেখুন। खान दादा, देव का एक अलग परिचय भी है, वो अभी एमपी भी है स्टेट से। Oh my God, politician. 1 to 100 I'm actor, completely actor, and I can't think beyond anything. Like you said,
I eat film, I sleep film. It's there in my blood. It's oxygen for us. We can't think more than that. We can't think beyond that. We don't want to think beyond that. एक आप जो बोल रहे थे उसी के बट बहुत इम्पोर्टेंट है यार, मुझको वो इतनी समझ नहीं है पॉलिटिक्स की, बट पॉपुलर फिगर्स लाइक यू जिनको लोग पसंद करते हैं, और फिल्मों में आप जैसा भी रोल करो, नेगेटिव पॉजिटिव, वो फिल्म है, बट डू यूटिलाइज। तुम छोटे हो मुझसे और मैं तुमको तो कब से जानता हूँ, तो मैं इसलिए बोलूँगा, पेट्रनाइजिंग नहीं समझना, बट प्यार से बोल रहा हूँ कि आपकी जो पॉपुलैरिटी है और आपको अगर पॉलिटिक्स का इल्म है, समझ है, एमपी हो, तो उसका यूटिलाइज ज़रूर करना यार। लोगों तक अच्छी बातें, जवान तक लोगों तक, जो आप कोई फिल्में देखते होंगे, जो आपको बेहद पसंद करते होंगे, प्यार करते होंगे, तो उनको ज़रूर अच्छी बातें अपने पॉलिटिक्स के थ्रू समझाना, बिकॉज बहुत इंपॉर्टेंट है कि हमारा जो यूथ है उनको हमारी कंट्री को आगे बढ़ाने के लिए सही और अच्छी इंटेलेक्चुअल इंटेलिजेंट बात इन अ पॉपुलर मैनर समझाई जाए। एंड यू आर द बेस्ट कॉम्बिनेशन। आई एम अनफॉर्चुनेटली आई डोंट अंडरस्टैंड पॉलिटिक्स, so I may not I be able also to do don't it. understand, but I try my level best. हाँ, but do that. I really try my level best. कि मेरे लिए politics is a different thing. I mean, it's not that कि I'm here to do something, making money or having some agenda, like you said. Yeah, I'm here to, if I can help people, if I Yeah. can be a minimum help to them. I think, भाई मैं No, जन्म that's a सार्थक good हो thought, गया yeah. बस। Such मैंने a कुछ young किया, age to be किसी a के लिए कुछ politician. किया। It's good, and we need some good-looking, handsome politicians like this. That's nice. অর্থাৎ দেব শুধু ভালো মিষ্টি কথা বা সুদর্শন সাংসদ নয়, একটা ভালো কাজও তুমি ঘাটালের মানুষকে উপহার দিতে চাও, যেটার জন্য ভবিষ্যতের ঘাটাল দেবকে মনে রাখবে। একদম, মানে লোকে বলে না কে পার্সেন্টেজ অফ অ্যাটেন্ডেন্স ইন পার্লামেন্ট, কেউ বলেছে কারো 90%, কেউ বলে দেবে তো 1%। ভদ্রভাবেই বলছি কি যাদের 90% ছিল বা যারা সেকেন্ড জেনারেশন ধরে আছে তারা ঘাটালের জন্য কি করেছে। আমি 1% অ্যাটেন্ডেন্স দিয়ে 100 বছরের সমস্যার সমাধান করছি। তো আমার মনে হয় কি যে মানুষের কাজ করবে, মানে মানুষের কাজ তুমি পার্লামেন্টে বসে করতে পারো বা মানুষের মধ্যে থেকেও করতে পারো। তো অর্থাৎ দেব তুমি ঠিক যতটা ক্যাজুয়ালি অভিনয়কে পেশা হিসেবে নিয়েছো, আমি এই ক্যাজুয়ালি শব্দটা ব্যবহার করলাম তার কারণ সৌমিত্রবাবুর সঙ্গে এবিপি আনন্দে দেবের একটা আড্ডা ছিল, সেখানে সৌমিত্র চট্টোপাধ্যায় জিজ্ঞেস করেছে তুই অভিনয় এলি কেন, তো দেব একটা উত্তর দিয়েছিল যেটা খুব ক্যাজুয়ালি ও কিন্তু অভিনয় এসেছিল। আমি পুরোটা আপনাদের দেখাবো। আমার প্রশ্নটা এইখানে যে অর্থাৎ রাজনীতিতে আসাটা দেব খুব সিরিয়াসলি নিয়েছে, অভিনয়ে আসার মতো হঠাৎ করে ঘটনাচক্রে চলে আসা নয়। দেখুন, যে তোকে আমি একটা প্রশ্ন করতে পারি, প্লিজ 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 প্লিজ। সেটা হচ্ছে যে তোর এই যে এখনকার প্রজন্ম, এটা এইসবের কথা না, তুই অভিনেতা হয়েছিলি কেন? আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম, আব্বাস মাস্তানকে অ্যাসিস্ট করতাম। আচ্ছা আচ্ছা। তো আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার পাস আউট করার পর কিছু টাইম ছিল আমার কাছে, তো সেই টাইমটা আব্বাস মাস্তানকে অ্যাসিস্ট করতাম। তখন দেখতাম হিরোদের, আমি স্ক্রিপ্টটা পৌঁছতাম, মানে ওয়াৎসল সেট আয়শাটাকেও দুটো নতুন ছেলে মেয়ে ছিল তখন, ওই ছবিটা প্রথম ছবি তাদের। আমার কাজটা হতো তাদেরকে মেকআপ রুমে গিয়ে স্ক্রিপ্টটা দেওয়া, ওনারা ডায়লগটা ঠিক মতো পড়ছেন কি না, মানে ইটস নট অ্যাক্টিং, সেইটা দিয়ে। আমার মনে হয় এটা কি ভালো কাজ, কিছুই করতে হয় না, না পড়াশোনা লাগে না কিছু লাগে। আমার মনে হয় এইটা যদি সুযোগ পাই তাহলে তো মানে আমার মনে হয় ওইটা আমাকে অনেকটাই টেনেছিল কে এটা। তারপর ডেফিনেটলি দেন প্যাশন আছে, তারপর মনে হলো কি না এইটা এত লাইটলি নয় যতটা বাইরে থেকে দেখা যায়। সেইটি হচ্ছে স্টার্টিং পয়েন্ট আর কি। মানে পলিটিক্সকে তুমি লাইটলি গোড়া থেকেই বোধহয় নাওনি, যে পা দিয়েই বুঝেছিলে যে কোথায় পা দিলাম। পলিটিক্স না সত্যি সহজ নয়, অফকোর্স অ্যাক্টিংটা যতটা সহজ ওইটাও ডিফিকাল্ট, যেহেতু একটা জায়গায় পৌঁছে গেছি বলে আমার মনে হচ্ছে সহজ। রাজনীতি না প্রত্যেকটা দিন তোমাকে ভাবায়, রাজনীতিতে প্রত্যেকটা দিন তোমাকে কিছু না কিছু এমন ইনসিডেন্ট, কালকে একটা হচ্ছিল, কালকে আমরা একটা বালুরঘাটে ছিলাম, একজন ভদ্রমহিলা সব কিছু ছুটে ছুটে এসে ডাইরেক্টলি সপাটে আমার পায়ে পড়ে গেল, আমাকে বললো কি দাদা আমাকে বাঁচান বাঁচান বাঁচান। পরে জানতে পারলাম কি ওনার হাজব্যান্ড প্যারালাইজ, দুটো বাচ্চা আছে, সংসার চালাতে পারছে না। এইবারে আমি বললাম ঠিক আছে দিদি, আমি তো প্রিপেয়ার্ড ছিলাম না এটার জন্য, বাট বালুঘাট আমার কনস্টিটুয়েন্সিও না। এবারে যেহেতু ওখানে মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, আমি কিছু হেল্পও করতে পারবো না, করলেই বলবে ভোট হচ্ছে, আর ওই চিঠিটা ঠিক যাবে। হ্যাঁ। তো এইবারে আমি ভাবলাম চিঠিটা নিলাম, কিন্তু আমি হেল্পলেস, আই ওয়ান্ট টু হেল্প, বাট আমি জানি না, জিজ্ঞেস করতে হবে ইলেকশনটা পরে যদি আমি ভদ্রমহিলাকে হেল্প করতে হবে। আমার সত্যি দেখে খারাপ লাগলো মানে সত্যি নিরি। এবারে রাজনীতি না প্রত্যেক দিন তোমাকে কিছু না কিছু একটা এমন একটা লোকেদের সাথে তাদের সমস্যা ফেস করে, তখন তুমি ভগবানকে ধন্যবাদ জানাও কি আমরা কতটা ভালো আছি, আমরা কতটা
সুখে আছি, কিন্তু ভদ্রমহিলা কোথাও যেন আমাকে বিশ্বাস করেছে কে দেবের কাছে পৌঁছলে হয়তো সমস্যাটা হয়তো কিছুটা সমাধান হবে, এবং এইটাই পাওয়া রাজনীতিতে, কে মানুষের বিশ্বাসটা শুরু হয়ে গেছে যে দেব ছেলেটা অন্য নেতাদের মতো নয়। এবং এটাও সত্যি সন্ধ্যা, আমাকে অন্য কেউ না, বিজেপি থেকে একজন ছেলে ফোন করে, আর নাম বলবো না কেন, শুরু বলছে না রে তুই ছেড়ে তুই জিতে যাবি। কেন, তোর কেন মনে হচ্ছে? বলছে লোকে ভদ্রলোক খুঁজছে, মানে এই সমাজে লোকে একটা ভদ্রলোক দেখলে তার হাতটা ধরে নিচ্ছে। তো এইটা তোর না, যেখানে ভদ্রলোক হবে দাঁড়াবে তার হাতটা ধরেই নেবে, কারণ ভদ্রলোকের অভাব রাজনীতির মধ্যে। এবারে যেটা তুমি প্রশ্ন বললে, প্রশ্নটা হলো কে সিরিয়াস তো বটে, কারণ এতগুলো সমস্যা বা এতগুলো মানুষের আবেদন বা এতগুলো প্রত্যাশা, একদম ভগবান হলেও আমার সমস্যা মানে সমাধান করা যায় না, কিন্তু তারা চায় তাদের জনপ্রতিনিধি তাদের সমস্যাটা অন্তত শুনুক। মানে আমরা শুনিই না সমস্যাগুলো, হ্যাঁ বলে চলে যাই। আমার চেষ্টাকে আমি জানি আমি পারবো না, কিন্তু আমি শুনলেও তাদের অর্ধেকটা সমস্যার সমাধান হয়ে যায়। অ্যাটলিস্ট যাকে আমার ভোটটা দিয়েছি সে আমার কথাটা তো শুনি। একদম দেব বলছে যে এই বিশ্বাসটা রাজনীতিতে ওকে ক্রমশ সিরিয়াস করে তুলেছে। এখন এর ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর ফিরে আসব। দেবেরই একাধিক সহকর্মী, আমাদের সবার একাধিক প্রিয় অভিনেতা অভিনেত্রী তারা অপেক্ষা করছেন, তাদের প্রশ্ন, কার্যত একটা আড্ডা হবে, কিন্তু পুরোটাই ভোটের আবহে এবং রাজনীতির পরিধির মধ্যে। ছোট্ট একটা বিরতি, এক্ষুনি ফিরছি। দেখুন, বিরতির আগে বলেছিলাম যে বিরতির পর দেবের সতীর্থরা থাকবেন, তারা এসে গেছেন। প্রত্যেকে আমাদের প্রিয় অভিনেতা অভিনেত্রী, কৃতি মানুষ। দেবের অজিতকে দিয়ে শুরু করি। অম্বরীশ, আমি প্রশ্ন করব? হ্যাঁ একদম, এরকম করে শুট করো নাকি? কামান নিয়ে এসেছো নাকি? না, আমি তোমাকে একটা অনুরোধ করব, সেটা তোমাকে রাখতে হবে, এটা তুমি আগে কথা দেবে আমাকে। এখন কথা দেওয়ার সময় তো কথা দিয়ে দিলাম। না, অজিতকে কথা দেবে ব্যোমকেশ। সেটা হচ্ছে যে আমার একটা অনুরোধ আছে, সেটা হচ্ছে তুমি রাজনীতি অভিনয় এগুলো ছেড়ে দিয়ে একটা স্কুল খোলো। সেই স্কুলটায় রাজনীতির নেতাদের, মন্ত্রীদের একটু সৌজন্য শিক্ষা দেওয়া হবে, কি ভাষায় কথা বলতে হয়। না তো চারিদিকে যেরকম মানে তারা সব মানে কাঁচা ভাষা ব্যবহার করছে, আমরা আর মেনে নিতে পারছি না। এতে করে ভবিষ্যৎ প্রজন্মের তো 12টা বাজছেই, এর পাশাপাশি যেটা হচ্ছে বাংলা ভাষাটার পঞ্চত্ব প্রাপ্তি ঘটছে আর কি। এবং এই স্কুলটা যখন তুমি খুলবে তখন অবশ্যই অগ্রাধিকার দিয়ে হচ্ছে নেতা মন্ত্রীদের, তাতে তারা একটুখানি শিখুন যে কিভাবে পাবলিক সার্ভেন্ট হিসেবে কিভাবে কথা বলতে হয় চ্যানেলে এসে বা জনসভায় গিয়ে বা বিরোধীদের এগেনস্টে। যেহেতু তুমি সৌজন্যটা জানো বলে আমাদের মনে হয়েছে, আমরা দুদিন আগেই দেখেছি তুমি কিভাবে জড়িয়ে ধরেছো একজনকে জয় শ্রীরাম বলাতে। তো সেই জন্য স্কুলটার নাম কি হবে? স্কুলটার নামই ঠিক করবে না, স্কুলটার নাম দৈব বাণী। তো সেই স্কুলটা তুমি খোলো এবং সেখানে অগ্রাধিকার দিয়ে হচ্ছে নেতা মন্ত্রীদের, তারা এসে বাংলা ভাষা কিভাবে বলা উচিত সেটা শিখবে এবং কিভাবে পাবলিক সার্ভেন্ট হিসেবে ব্যবহার করা উচিত সেটা শিখবে। এই স্কুলটা কি তুমি প্লিজ খুলবে? অম্বরীশ, আমার মনে হয় কি দোষটা নেতাদের নয়, এইভাবে বলে বলে জিতে এসছে। আসলে দোষটা হচ্ছে ভোটারদের। ভোটটা দিও না। আমার মনে হয় কি ওরাও তো কনফিডেন্স পেয়েছে, এই ভোট এইভাবে কথা বলে লাস্ট ভোটে জিতেছিল হয়তো। তো আমার মনে হয় কি মানুষকে পরিবর্তন আনতে হবে। নেতা মন্ত্রীরা মানে যখনই কোনো পরিবর্তন হয়েছে তখন মানুষরাই নিয়ে এসছে, এদিকে চেঞ্জ করতে হবে। দেখো, আমি কাউকে শিক্ষা এমন একটা জিনিস না, জোর করে পড়ালেও শেখে না মানুষ। যদি সামনে থেকে বোঝে কিনা এইভাবেও জেতা যায়, তাহলে আমার মনে হয় আমার চেষ্টা সেটাই, কে পৃথিবী জুড়ে কী হচ্ছে কি আমি দেখে লাভ নেই, আমি কি করছি সেটা ইম্পর্টেন্ট। আমি শুধু এইটুকু করতে পারি কি যদি জিতি কে এইভাবেও সৌজন্য রেখেও জেতা যায়। সব সময় চোর গদ্দার উমুক তুমুক হেন তেন মাছ মাংস হিন্দু মুসলিম সব কিছু বাদেও নিজের প্ল্যাটফর্ম থেকে নিজের স্টেজ থেকে বিরোধী দলের নেতাকে শুভেচ্ছা পাঠিয়েও জেতা যায়। এবং এটা সত্যি আমারও খারাপ লাগে, কোথাও যেন আমাকে ইনফ্লুয়েন্স করে দেবে, কোথাও যেন কেউ যদি আমাকে নিয়ে উল্টো পাল্টা বলে। আমারও কিছু ছেলেমেয়েরা আছে যারা আমার পার্টি করে, তারা ফোন করে কে দাদা এটা বলে যে তোমার দু হাতে রক্ত তোমাকে পাল্টাবো না। না, এটা ওর দোষ না, ওর মনে হচ্ছে কে ও জিততে চায়, ও ভেবেছে এইভাবেও জেতা যায়।
কে জিতবে 4 জুনের পর দেখা যাবে। মানে এটা তার মানে তুমি বলছো সাধারণ মানুষেরই দোষ, সে বয়কট আমার করা মনে হয় উচিত। পুরোপুরি। যে রাজনীতির মানুষ খারাপ কথা বলবে, তাকে বাদ দিয়ে অশালীন দিন। শব্দ ব্যবহার করবে, তাকে সরিয়ে দিন। বয়কট করো। বয়কট। আরেকটা ছোট প্রশ্ন, দেবের এটা যদি মানুষ ফলো করে প্রচুর নোটায় ভোট পড়বে, এটা নিশ্চিত। হ্যাঁ, তার কারণ এখন ওই চালের সঙ্গে কাঁকড়ের মতোই বাছা খুব মুশকিল হচ্ছে অম্বরীশ। কিন্তু দেবকে একটা জায়গায় আমি সমর্থন করি, মনে থাকবে যেহেতু তোমাদেরই পেশার, এখন পৃথিবীতে নেই তাপস পাল, তিনি একটা কথা বলেছিলেন, সেটা তার সব থেকে কদর্যতম অংশে সব থেকে বেশি হাততালির শব্দ, এখনো সেই ফুটেজ আমাদের কাছে আছে। মানে আমি বলছি কোথাও একটা মানুষের এই এন্ডোর্সমেন্ট বোধহয় পুরো জিনিসটাকে একটা ভিসাস সার্কেলে পরিণত করছে। ঠিক। আমি আরেকটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে আমার ধারণা গত 10 বছরের রাজনীতির মানুষরা যা যা বলেছেন তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কথা তুমি বলেছিলে 1 বছর বা 2 বছর আগে, সেটা হচ্ছে যে সাধারণ মানুষকে সচেতন হতে হবে, পাশের বাড়ির লোক সে তৃণমূল করে না বিজেপি করে সেটা ভেবে তার সঙ্গে ঝগড়া না করে তার সঙ্গে বন্ধুত্বটা রাখতে, কারণ ওপর মহলে সবার বন্ধুত্ব রয়েছে, তুমি তোমার পাশের বাড়ির লোকটার সঙ্গে বন্ধুত্ব বজায় রাখো, সে অন্য পার্টি করে বলে তার সঙ্গে মানে শত্রুতা করো না, কারণ রাত্রেবেলা অসুখ হলে সেই তোমার পাশে দাঁড়াবে, নেতা বা মন্ত্রী আসবে না। এই যে তুমি এখন প্রচারে বেরিয়েছো, তুমি কি দেখতে পাচ্ছ মানুষের মধ্যে সেই সচেতনতাটা কি এসেছে যে তারা পাশের বাড়ির লোকের সঙ্গে সেই সৌজন্যতাটা রাখছে? দেখো 100%-এর মধ্যে যদি আমি 0.1% মানুষকেও যদি চেঞ্জ করতে পারি, সেটাই তাহলে আমার লাভ। সেটা হয়েছে বলে সেটা আমার কোথাও যেন মনে হয় কি হচ্ছে। অ্যাটলিস্ট আমি ঘাটালটাকে বাঁচিয়ে রেখেছি। ঘাটাল লোকসভা কেন্দ্রে ঠিক সাধারণতভাবে সব জায়গায় কিছু না কিছু বিরোধ হচ্ছে। এ ওকে বলছে গো ব্যাক স্লোগান, এ বলছে জয় বাংলা, কে বলছে জয় শ্রীরাম। আমার ঘাটাল লোকসভা কেন্দ্রে এসব কিছু হয় না। আমি আমার প্রত্যেকটা কর্মীদেরকে বলেছি আমরা এফটিসিং করবো না, আমরা যেই দল থেকে আসুন না তাকে সমর্থন মানে ডিস্টার্ব না করে তার মতো করে যে যা যেখানে যেতে চায় তার মতো করে প্রচার করতে দিক, কারণ এটা আমার তাদেরও গণতান্ত্রিক অধিকার, আমারও গণতান্ত্রিক অধিকার। আজকে আমরা যদি বিরোধ করি, সে অন্য কোথাও আমার প্রার্থীকে ডিস্টার্ব করবে, সে তো ঘাটালে সেই ক্ষমতা নেই, কিন্তু অন্য জায়গায় তো ডিস্টার্ব করবে। তো আমি এবং লেট পিপল ডিসাইড, মানুষের কাছে সবাই যাবে, মানুষ সিদ্ধান্ত নেবে কোথাও। আচ্ছা দেব, ব্যক্তিগতভাবে তো বিজেপির এই রাজ্যের দুজন শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার, দুজনের সঙ্গেই তোমার তো দুর্ধর্ষ সম্পর্ক। দুর্দশা ঝগড়া করি আমরা, মানে বলতেই পারি আজকে। এবারে আমি শুভেচ্ছা পাঠিয়েছি, তখন ঠিক ছিল, আমরা কথা বলি। যখনই ওনাদের আইটি সেলে হেড যখন লিখলো, আমি ফোন করলাম, এগুলো কি নোংরামি হচ্ছে, বলে আমাকে না জিজ্ঞেস করেছে, আমি কিছু করিনি। বলে না এটা দল আমায় কিছু বলেনি কিছু করতে, কিন্তু আমার দলের ক্ষতি হবে সেটাও তো আমি চাইনি। তো আমি কিন্তু এবারে এটা আমি মানছি না। কিন্তু আর অভিনন্দন, শুভেচ্ছা, স্বাস্থ্য ভালো রাখুন, এই তো সাধারণ কথা। আমি আবার বলছি যে এইটাই খবর হচ্ছে, তার কারণ কেউ এটা করছেন না, সেই জন্য সাধারণটাই এখন ব্যতিক্রমী হয়ে যায়। অমৃতা। দেবদা, তোমাদের তো প্রচারে থাকতেই হবে, প্রচারে যেতেই হবে, যেহেতু তোমরা অ্যাক্টিভলি রাজনীতির সঙ্গে যুক্ত। কিন্তু অনেক সময় হয় না যে সতীর্থদের বা বন্ধু বান্ধবদের আমরা নিয়ে গেলাম, আমরা বলছি যেমন ছবির প্রচারে নিয়ে যাওয়া হয়, সেরকম ভোটের প্রচারে কি তোমার কখনো মনে হয়েছে যে ধরো রুক্মিণীদি বা ধরো অঙ্কুশ দা বা তোমার যারা বন্ধু বান্ধব, যে তাদের বলি একবার, নাকি তারা দলের সঙ্গে যেহেতু সরাসরি ভাবে যুক্ত নয় সেই জন্য নয়, নাকি তুমি জানো আমি একাই 100 আমার কাউকে লাগবে না? একাই 100 জন না, আমার মনে হয় কি যেহেতু রাজনীতি এমন একটা সাবজেক্ট যেটা নিজের থেকে ভালোবাসাতে আসতে হবে। রাজনীতি ইজ নট এ কমন সাবজেক্ট, কে এটা সবাই আমরা পড়েছি বা সবাই খুব এর সঙ্গে অভ্যস্ত বা সবাই কমফোর্টেবল, তা নয়। রাজনীতি ইজ ভেরি সিলেক্টিভ সাবজেক্ট। কিন্তু এবারে যেহেতু আমি রাজনীতিটা পড়ছি বা আমি রাজনীতির সঙ্গে যুক্ত আছি বলে তার মানে এটা নয় কি সবাই রাজনীতির সঙ্গে আমার বন্ধু বান্ধবরা আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, তাদের নিজস্ব মতামত থাকতে পারে। এবং আমার মনে হয় এটা, ডোন্ট টেক মি আদারওয়াইজ, এটা খুব অনেকের মনে হবে ভুল বলছি, কিন্তু এটাই সত্যি কথা। নিজের এরিয়া যদি নেতার যদি কোনো ক্ষমতা না থাকে, তাহলে তার দাঁড়ানো উচিত না। আমার যদি ক্ষমতা না থাকে নিজের জন্য আমি জিতবো, তাহলে আমার দাঁড়ানো উচিত না। তো আমি এটা বিশ্বাস করি। তারপরে দল যদি পাঠায় সেটা দলের ব্যাপার, তুমি ব্যক্তিগতভাবে আমাকে জিজ্ঞেস করলে যে দেব কি চায়। দেব যদি নিজের থেকে দাঁড়িয়ে একা দাঁড়িয়ে যদি জেতার যদি তার কনফিডেন্স না থাকে, তাহলে দেবের নিজের দাঁড়ানো উচিত না। তো সেই জন্য আমার কোনোদিনও মনে হয়নি, আমাকে তো প্রায় বলে যে তুমি রুক্মিণীকে পাঠিয়ে দাও। আমি 10 বছরে রুক্মিণীকে আমি সবসময় পলিটিক্স থেকে দূরে রেখেছি। মানে এমন নয় কোথাও তুমি রুক্মিণীকে ঘাটালে আমি 10 বছর ধরে যাচ্ছি, কোনোদিনও না কে রুক্মিণী গেছে আমার সাথে বা আমার সঙ্গে হোটেলে গেছে বা খেতে গেছে বা কোথাও না। শি ইজ এ ডিফারেন্ট সাবজেক্ট, ওর লাইফস্টাইলটা কমপ্লিটলি আলাদা, ওর লাইক অ্যান্ড ডিসলাইক আমি রেসপেক্ট করি। এবং
কোনো অভিনেতা অভিনেত্রীকে মানে আমি কোনোদিনও মনে হয়নি কি তাকে তার সো কল পপুলারিটিকে আমি আমার জন্য ইউজ করবো। না দেব, তাহলে এই তোমায় যে গোটা রাজ্য জুড়ে প্রার্থীদের মধ্যে টানাটানি হচ্ছে যে দেব কার হয়ে প্রচার করবে, তাদের কনফিডেন্সে ঘাটতি আছে। আমি বলছি দল আচ্ছা। দল যদি ডিসাইড করে, তাই তো দলের কনফিডেন্স নেই, সব জায়গায় দেবকে পাঠাতে হচ্ছে। না এটা তো আমার দলের, দেখো দলের একটা উইকনেস তো থাকে, সব জায়গায় তো দল পাওয়ারফুল না, সমস্ত দল মানে সেখানে চাইবে দেবকে নিয়ে একটা এবার সেই জায়গা থেকে যদি মনে হয় কি দেবের যেই গ্রহণযোগ্যতা, আবার একটা জিনিস কি তার যে কোনো সেলিব্রিটি বা বড় নেতার যদি গ্রহণযোগ্যতা আছে, তার যাওয়াতে যদি ভোট যদি ইনফ্লুয়েন্স করতে পারে, ভোট পার্সেন্টেজ যদি বাড়াতে পারে, তো তারা যে সিদ্ধান্তটা নেবে সেটাও ভুল না। সেটাও ভুল না কি সবাই তো জিততে চায়, কেউ যদি ভালো মুখকে নিয়ে গিয়ে ওখানে যদি জেতাতে চায় সেটা ভুল না। তো ইটস অলওয়েজ সামথিং কে পারমিটেশন কিন্তু কম্বিনেশন। দেখবি অনেক সময় নেতা নেত্রীরা বলেন যে প্রত্যেকটা কেন্দ্রে, সেটা নরেন্দ্র মোদী থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, 42টা কেন্দ্রে আমিই প্রার্থী। কারণ শি ইজ দ্য ফেস। মোদিজি বলে 543টায় আমি ফেস, মোদিজি ইজ গ্যারান্টি। তো তে তো নিজের মুখটা দিয়েই তো প্রচার। তাহলে দেবকে লাগে কেন? দেব প্রবলি ইজ ইররিপ্লেসেবল। ফ্যান্টাস্টিক। নীল? না, এই হ্যাঁ, হ্যাঁ, না, কনফিডেন্সটা নিশ্চয়ই, থেকে, হ্যাঁ, এই অমৃতা, হ্যাঁ। কনফিডেন্সটা আছে বলেই কি হ্যাঁ। তুমি সম্প্রতি বলেছো যে আপনাদের যাকে পছন্দ হবে তাকে ভোট দিন। সম্প্রতি না, আমি 10 বছর একটাই কথা বলছি, ঠিক। এটা আজকে না। আমি জবের থেকে রাজনীতিতে এসেছি, আমি কোনোদিনও বলিনি আমাকে এই ভোটটা দিন। আজ অবধি তুমি একটা ট্রাই দেখাও, আমি বলেছি যদি আপনাদের মনে হয় তবে দেবেন, যদি বিশ্বাস করেন তবে দেবেন, একদম। নাহলে আপনারা যাকে ইচ্ছা ভোট দিন, আমি আশীর্বাদ নিতে এসেছি। দিস ইজ দ্য স্টেটমেন্ট। আমার তো সব অনলাইন আছে, সোশ্যাল মিডিয়াতে আমার সব ফটো লাইভ হবে। এইমাত্র ওকে বসিয়ে দেখিয়েছি যে 14তে কি, 15তে কি, কবে 19-এ কি বলেছে পরপর। আমার মনে হয় যে ভোট দেওয়াটা একটা গণতান্ত্রিক অধিকার, সেই অধিকারটা আমার মনে হয় সবাই ইউজ করতে চায়। হ্যাঁ, কারো যদি আমাকে পথ দাও, শুধু ভোট না অনেকগুলো কারণে দেয় বা অনেকগুলো কারণ না দেয়, শুধু আমার জন্য আমাকে ভোট দেবে তাও নয়, তার সঙ্গে হয়তো লোকাল নেতার পছন্দ না, একদম। ওইখানকার লোকাল বুথ লেভেলে কর্মীর সঙ্গে কারো একটা বাওয়াল হয়েছে, হয়তো কেউ কারো বাড়িতে জল লাইন কেটে দিয়েছে, সেই রাগটাও আমাকে ফেস করতে হয়, কারণ আমার ভোট ওর ভোট নয়। এটা মানুষ তো বোঝে না, মানুষ হচ্ছে কি আমি দলকে ভোটটা দিচ্ছি, সেই জায়গা থেকে ডেফিনেটলি আমি ওই জায়গাটা টাচ করতে চাই না। আপনাদের যদি মনে হয় ভোটটা দেবেন, আমি কাজ করেছি। আর আমার লোকের আর যারা কাজ করে না না, তারা প্রথমে ধর্মকে নিয়ে আসে, তারপরে বিরোধী পার্টিকে গালাগাল শুরু করে, তারপর বলে ও এ নিজেরটা এক 3টে লাইন বলতে পারবে না নিজে বা নিজের দলে, তখনই পরিষ্কার হয়ে যাওয়া উচিত কি এ না মানে এ কিছু কাজ করেনি, এর কোনো ক্ষমতা নেই। যে নিজের 3টে কাজ গোনাতে পারে না, যে নিজের 4টে দলের কাজ গোনাতে পারে না, সে কি করে দাঁড়াবে? আমার এটা নিয়েও প্রতিবাদ আছে। আজ অবধি আমি কাউকে বলিনি কে ও এইটা করেছে, ও এইটা করেছে, আমি কি করেছি, আমার দল কি করেছে, তারপর আমরা ভোটটা দিই। একদম। থ্যাংক ইউ। প্রথমেই বলি যে দেবের সঙ্গে আমি বিগত 4টে ছবিতে একটি চলছে, হ্যাঁ। এবং অবশ্যই অভিনেতা হিসেবে তো ঘনিষ্ঠতা ছিল না, হ্যাঁ, তো হিরো আমি ছবি দেখেছি ওর, কিন্তু অভিনয় করতে গিয়ে অভিনেতা দেব এবং মানুষ দেবের যে সংমিশ্রণ আমি দেখেছি, আমি অভিভূত। এটা এই প্ল্যাটফর্মে আমি খুব অনেস্টলি বলছি, আমি মিথ্যে কথা বলি না, বানিয়ে কথা বলতে পারি না। আচ্ছা, সেটা তো অন্য জিনিস। চলচ্চিত্র থেকেই আসি যে তোমার ছবি প্রজাপতি কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়নি, এবং তখন টালিগঞ্জের একটা অংশের অভিমত ছিল যে যেহেতু মিঠুন চক্রবর্তী তোমার বাবার চরিত্রে অভিনয় করেছেন, সেই জন্যে প্রজাপতিকে কাঁচি করা হলো, সেন্সর করা হলো। নন্দনে জায়গাই পায়নি। হ্যাঁ, লন্ডনে জায়গাও পাইনি। এটা খানিকটা মনে হয় সেই বহু শতাব্দীর আগে ম্যাকার্থিজম ফিরে এলো, ভাবা যায় না আজকের সময়ে দাঁড়িয়ে। তো এই ঘটনায় তোমার কতটা রাগ হয়েছিল? প্রচুর রাগ, মানে আমার দলের প্রত্যেকটা কর্মী জানে আমি কতটা করেছিলাম, এবং পরিষ্কার তো আমি কোনালদাকে বলেও ছিলাম কি এর মধ্যে ঢুকবে না, সিনেমাটা আমার উপরে ছেড়ে দিন, সিনেমাটা আপনি রাজনীতি নিয়ে থাকুন, আমি সিনেমাটা আমি বুঝে ঠিক ঠিক। তো দেখো এবারে এটাও সত্যি, মানে ঠিক লোকের হাতে পাওয়ারটা থাকা উচিত, মানে যে সত্যি ইউনানিমাসলি যে সিদ্ধান্তটা নিচ্ছে তার যে যদি ভুল লোক হয় তাহলে এটা সমস্যা। এবারে অনেক সময় না লোকে কান দিয়ে দেখে, নেতাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা কান দিয়ে দেখে, তার চোখ দিয়ে দেখে না। চোখ দিয়ে দেখলেই তো পরিষ্কার হবে। আমি শুধু টিএমসি বিজেপির জন্য বলছি না, আমি বলছি ম্যাক্সিমাম নেতারা তারা শুধু কান দিয়ে দেখে, কে কি বললো, কে কি শুনলো, কে কার দল। আলটিমেটলি যখন রিয়াকশনটা আসে তখন তারা উত্তর দিতে পারে না, বিকজ কান দিয়ে দেখেছে, তো চোখ দিয়ে দেখলেও তো উত্তর দিতে পারে, অনুভব করতে পারে না। তো সেই জায়গা থেকে আরেকটাও যে একজন শিল্পী
তার রাজনৈতিক অবস্থানটা হ্যাঁ তার অন্য সত্তা, তার শিল্পী সত্তার ওপরে উঠে যায়। আমি বলছি মিঠুন চক্রবর্তী তার বাংলা ফিল্মে এবং ওভারঅল ভারতীয় ফিল্মে যা কন্ট্রিবিউশন, তিনি কলকাতা চলচ্চিত্র উৎসবের একটা আমন্ত্রণ পাবেন না, এ কি ভাবা যায়? মানে তিনি যে দলই করুন না কেন, এ তো হয়েছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে কি, আজকে অস্বীকার করা যাবে না আমাদের দেশে রাজনীতি সব জায়গায়। তুমি কি খাচ্ছ সেটাও রাজনীতি, তুমি কি পড়ছো সেটাও রাজনীতি, তুমি কি ধর্মে আছো সেটাও রাজনীতি, তুমি কি সিনেমা বানাচ্ছ, তুমি কি বই পড়ছো, তুমি কি বই পড়ছো, সিনেমা বানাচ্ছ, তুমি কি রঙের জামা পড়ছো, সিনেমা আর্টিস্ট কি করে বাদ যেতে পারে? আজকে তুমি ভাবছো কে আমি জয় শ্রীরাম বলছি বলে আমারও না না না, আগুনটা অনেক জায়গা অনেক দূর ছড়িয়ে গেছে, আগুনটা আর তোমার আমার মধ্যে নেই, আগুনটা কারো আর কন্ট্রোলে নেই, আগুনটা এখন এমন জায়গায় চলে গেছে আমরা চাইলেও বোঝাতে পারবো না। তো এই যে প্রতিফলটা, এই যে তার রিয়াকশনটা, এটা শুধু বাংলা নয় ভারতবর্ষ জুড়ে হচ্ছে। মানে আফিমের নেশায় আছে আমরা সবাই, ধর্ম রাজনীতি এমন একটা চোখের সামনে এমন দিয়ে দিয়েছে আমরা তার বাইরে কিছু দেখতে পাচ্ছি না। রাজনীতি এমন একটা খারাপ জায়গায় চলে গেছে। আজকে একটা সময় ছিল রাজনীতি হচ্ছিল কে কতটা ভালো, আজকে রাজনীতি এমন একটা জায়গায় চলে গেছে আজকে কে কতটা কম খারাপ। ঠিক ঠিক। তো দোষটা কিছুটা ভোটারদের, তারপরে বাকি যে শতাংশ কিছুটা জুডিশিয়ারি, তারপর তো নেতারা তো আছেই। কিন্তু শিল্পের উপর আক্রমণটা তো সরকারই করে, সব জায়গায় হচ্ছে, সব জায়গায় করছে। তো রাজনীতি বলছে না, তুমি ভাবছো কি খাওয়ার দাওয়ারের রাজনীতি থাকবে, না 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 না, রাজনীতি এখন অনেক জায়গায় চলে গেছে, তোমার হাতের বাইরে চলে গেছে। আজকে তুমি লাল জামা পরে এসছো, তুমি লাল জামা পরে বাইরে যাও, বলবো ইলেকশনে গেছে জয় শ্রীরাম না, তুমি লাল সালাম বলে কমপ্লিট হয়ে গেছো। এবারে আমি কি জামা পরবো সেটাকে ভাবতে হবে, আমি কোন পার্টিকে সাপোর্ট করি। আমার আজকে অরেঞ্জ কালার পরতে ভালো লাগে, আজকে আমার গ্রিন পরতে ভালো লাগে, ডাজন্ট মিন দ্যাট আই এম দ্যাট পার্টির সাপোর্টার। কিন্তু এটা এখন সবার মাথায় চলে গেছে। আজকে সুমন একটা গেরুয়া রং পরে বসুক না, ইচ্ছে করলে একটা গেরুয়া রঙের একটা পকেট স্কোয়ার লাগাক না, বলবে এটা পার্টি অফিস হয়ে গেছে। দেব কিন্তু এই ওর থটটা আমি জানি না চিত্রনাট্যকার কেউ প্রভাবিত করে কিনা, কিন্তু প্রজাপতির সেই জামার চয়েস নিয়ে একেবারে সংলাপে ফিল্মে ছিল। এটা হয়েই থাকে, মানে আমাকেও সম্প্রতি এটা ফেস করতে হয়েছে। আমাদের বিখ্যাত নাটক মারির সংবাদে একজন অভিনয় করেন, রেবেলের চরিত্রই করেন, যে মানুষের কথাই বলে, সাম্যবাদের কথাই বলে নাটকে, সে বিজেপি সমর্থক হতেই পারে, কিন্তু প্রচুর লোকজন আমাকে এই দেখুন, এই জায়গাটা আমার বিরাট প্রশ্ন আছে যে একটা মানুষকে তুমি, একজন দর্শক যখন দেখতে আসছে, একটা সিনেমা হোক থিয়েটার হোক, সে তো তার অভিনয় সত্তাটাকে দেখতে আসছে, সে কি কে তৃণমূল, কে সিপিএম, কে বিজেপি এইভাবে দেখছে, এটাকে তুমি কিভাবে দেখো? এটা আমার এই যে যারা বলছে কোন জায়গা থেকে বলছে, তুমি একটা জায়গা থেকে দেখছো, আমি সব জায়গা থেকে দেখছি। তুমি একটা কেস স্টাডি বলছো কে রাজনীতির সিনেমার মধ্যে ঢুকেছে, কিন্তু রাজনীতি কোথায় কোথায় ঢুকেছে তোমার কোনো ধারণা নেই। ঠিক ঠিক। আজকে যখন আমরা ছোট ছিলাম, যখন তোমার বয়সে ছিল, তোমার পাশের বন্ধুটা স্কুলে যখন পড়তে, সে হিন্দু না মুসলিম কোনোদিন ভেবেছো? না ভেবেছো? কোনদিন ভেবেছি ঈদে আমরা কেন খেতে যাবো বা পুজোতে কেন আমরা ডাকবো? ছোটবেলায় স্কুলের কথা বলছি, স্কুলে আজকের বাচ্চাদের মাথায় যারা স্কুলে পড়ে 4, 3, 6, 7, 8, 9, 10, তারা বোঝে হিন্দু মুসলিমটা কি। তাদের কি বোঝার দরকার হিন্দু মুসলিমটা? একেবারেই কোনো দরকারই নেই। মানে তাহলে রাজনীতি কোথায় চলে গেছে? সাবজেক্টের সিলেবাস হয়ে গেছে। 4th 5th যেই হচ্ছে কি ধর্ম নিয়ে এখন পড়ানো হচ্ছে, এই সাবজেক্ট হচ্ছে, এই মানে 6, 7 থেকে হচ্ছে কি এই ধর্মকে নিয়ে এই সাবজেক্ট হচ্ছে, এই ধর্মকে নিয়ে হচ্ছে, নতুন সিলেবাস তৈরি হচ্ছে। না ডেভেলপমেন্ট এবং পরের প্রজন্মের উন্নতি, সেটা মোটামুটি রাজনীতির ব্যাকসিটে চলে গেছে। আমি খুব সিনিয়র সাংবাদিক চিরঞ্জীবের একটা বই পড়ছিলাম, তাতে ওই ওয়েলিংটন স্কোয়ার, রাজা সুবোধ মল্লিক স্কোয়ার এখন যেটার নাম, তো ওর অঘোর ভবন, ওর উল্টো দিকে তো বিধান রায় থাকতেন। তো ছাত্র পরিষদের সভা, বিধান রায় পায়ে হেঁটে, মুখ্যমন্ত্রী তখন, এসে রাজনৈতিক বক্তৃতার মঞ্চ, সেখানে উঠে বলছেন যে ছাত্র পরিষদ যারা সদস্য, এই প্রথম কথা, কে কে ডাক্তার হতে চাও? 4টে হাত উঠলো। বললো তাহলে ঠিক আছে, তার কারণ ডাক্তার কম আর রোগী বেশি আছে। হ্যাঁ, বলে তারপর তিনি রাজনৈতিক সভার মঞ্চ থেকে বলছেন যে কি করলে তারা ডাক্তার হতে পারে। মানে আমি বলছি, যেখানে আমরা উল্টো ভেবে এসছি যে ক্যাচ দেম ইয়াং, যে কেরিয়ার গোল্লায় যাক, আগে আমার পার্টিটা করুক, সেখানে একজন মুখ্যমন্ত্রী উল্টো দিক থেকে ভাবছেন যে বাংলার ছেলে মেয়েদের মধ্যে কজন ডাক্তার হতে পারে। এই থট আমরা পাল্টে যাচ্ছি, দুর্ভাগ্য।
না আসলে আমি একটু উত্তেজিত হয়ে বললাম ওটা, কারণ আমি এটা ফেস করেছি বলে আমার কাছে ভীষণ অবান্তর লেগেছে। এবার আমার মনে হচ্ছে তুমি একদমই ঠিক যে সর্বস্তরে ছড়িয়ে পড়েছে বীজটা, মানে এই যারা ছড়াচ্ছে বা ছড়িয়ে গেছে, তুমি যেটা আজকে তুমি বলছো। যদি আমাকে প্রশ্ন করো, আমি যদি সিনেমাটাকে হ্যান্ডেল করি, আমি একটা রং ঢুকতে দিই না, মানে একে পলিটিক্সটা বাইরে। মিঠুনদার সাথে কাজ করেছি, অনেকগুলো বিজেপি নেতাদের সাথে কাজ তোমার করেছি, কাজেই সেটা প্রমাণ। সিপিএম দের নেতাদের সাথে আমি কোনোদিন মনে হয় তার বিজেপি তার সিপিএম। আমার কাস্টিং হচ্ছে আমার যে এই লোকটাকে চাই মানে চাই, কিন্তু বাইরে হচ্ছে ও বিজেপিতে আচ্ছা সেটিং চলছে, হ্যাঁ সেটিং চলছে, তো একটা লোককে আমি চিনি না, তাকে কাজ নিতে পারবো না? হি ডিজার্ভ ইট বিকজ ইজ দ্য বেস্ট ফিট ফর দ্যাট ক্যারেক্টার। কিন্তু না, ছড়িয়ে গেছে এই জায়গায়, এই ডিমার্কেশনটা। তো আমার মনে হয় সেগুলো নীলদা এটাও ঠিক কে, তবে সাধারণ মানুষ আশা করি বোঝে এগুলো, একটা সময় বেশিরভাগ নাকি বোঝে না। বোঝে না গো, বোঝে না, মানে না? ও সাধারণ মানুষ না, যতটুকু দরকার ততটুকুই বোঝে। এই যে পুরো বইয়ের পাতার মধ্যে 3টে পাতা যদি তাদের মনে হয়, আমি সবাইকে বলছি না, বাট ওভারঅল বলছি, সংখ্যক আর। একটা বই যে 200 পাতা হয়, তাদের মধ্যে 3টে পাতা আমার রোজ লাগবে। ওরা এই 3টে পাতাটা পড়ছে, বাকি 197 পাতাগুলো যেগুলো বাচ্চাদের জন্য দরকার, বাড়ির আশেপাশে দরকার, যেই বাড়িতে যে পাড়ায় থাকে সেই আবার পাড়ার সাবজেক্ট আছে, তো দরকার কি আছে? আর মনে হয়, আর এটা কেউ চেষ্টাও করছে না, কি যে কেউ যদি চেষ্টা করে কিনা এর বাইরে গিয়েও পড়াশোনা করতে হবে, এ রাজনীতি শুধু ধর্মকে এগিয়ে রাখলে হবে না, কেউ ডেভেলপমেন্ট নিয়ে কথাই বলছে না, কেউ কি স্কুল হচ্ছে কি কলেজ হচ্ছে কেউ কিছু কথা বলছে না, বলছেই না। সবাই কিন্তু খুব উৎসাহিত কে রামনবমী, দুর্গাপুজো, ঈদ, এই সাবজেক্টগুলো এখন মানে হয় না টক অফ দ্য টাউন, মানে যে কোনো ইলেকশন ক্যাম্পেইন। আমি একটু আগেই সুমনদাকে বলছিলাম, বিদেশে ইলেকশন হলে মানে লন্ডন এতে আমেরিকায় তারা তখন প্রেসিডেন্ট ইলেকশনে কি বলে, আমরা সুপার পাওয়ার হব, কেউ বলে এরপরে যদি করোনার মতন ডিজিজ আসে উইল বি বিফোর প্রিপেয়ার্ড, আমরা এই অস্ত্র করেছি, আমরা এই দেয়ার বি নো বেগার্স, কোনো ভিখারি হবে না আমাদের দেশে, সেই প্রকল্পগুলো আসে। আমাদের এখানে কি করে প্রধানমন্ত্রী ইলেকশনে, কে হিন্দু কে মুসলিম, জাতপাত কি, জাতপাত, কেউ বলে গদ্দার, কেউ বলে ও দিদি ও দিদি, এগুলো আমাদের সাবজেক্ট। তো আমার বক্তব্য, আমি সবাইকে চেঞ্জ করতে পারবো না, আমাকে দেখে যদি কেউ বলে কি না চলো একটা ছেলে তো আছে, তো ঠিক আছে নিজের মতো করে চলছে, কেউ ইনফ্লুয়েন্স করেনি, একদম আমার দলে যে সব ভালো তাও না, কিন্তু আমি তো আমার মতো করে কাজ করে যাচ্ছি। অবশ্যই অবশ্যই, সেটা একটা দৃষ্টান্ত। পূজারিন এত সিরিয়াস গল্প শুনে পূজা নিয়ে গেছে, কি বলো? আমার প্রশ্ন যে আমরা দেখে এসেছি যে তোমার একটা বড় অংশে মহিলারা তোমার ভক্ত বা সাপোর্টার বলা যেতে পারে। তোমার রোড শোতে আমরা প্রচুর দেখেছি মহিলারা আসছে, তো এটাতে কি আমরা এটা বুঝতে পারি যে ঘাটালের সমস্ত মহিলা ভোটটাই তুমি পাচ্ছ? কি সুন্দর সুন্দর প্রশ্ন করেছে ওরা। পূজারিনী, আই থিঙ্ক ভোটটা না গণতান্ত্রিক অধিকার, কাকে ভোটটা দেবে কাকে দেবে না, যারা আমার সভাতে আসে বা আমার র্যালিতে আসে সবাই যে তৃণমূলকে ভোট দেবে তার কোনো মানে নেই। আমার মনে হয় আমি এটা বিশ্বাসও করি, আমার ভালোবাসার মানুষ সমস্ত দলে ছড়িয়ে আছে, এবং আমি আমার মঞ্চটাকে ইউজ করি না, কে তাদেরকে জোর করি না, কে আমাকেই ভোটটা দিতে হবে, বা আমার প্রার্থী যেই প্রার্থীর জন্য প্রচারে যাচ্ছি তাকেই ভোটটা দিতে হবে। ঘাটালের কথা বলছি। তুমি ঘাটালে বললে, আচ্ছা আচ্ছা আচ্ছা। না, কিন্তু আমি বলছি যে যখন তোমার মতো যাদের পর্দায় দেখা যায় সেই রকম মানুষ রাজনীতির মঞ্চে আসে, তখন তো ভিড়টা খুব স্বাভাবিকভাবে তুমি নিজেও জানো প্রথম দিন থেকে একজন সাধারণ রাজনীতিবিদের থেকে অনেক বেশি হয়। কারেক্ট, এই গরমে। হ্যাঁ, তোমার বা মিঠুনদার যেটা মানে দুজন দুটো দলে, কিন্তু যেটা ইউএসপি বিপুল ভিড়। কিন্তু আমারটা না, আমি একটু আমার টিমই আমাকে বলছিল কি 2019-এ যে রিয়াকশনটা আমরা পেয়েছিলাম, আমি তো থার্ড টার্ম হচ্ছে আমার, 10 বছর ধরে ঘাটালে মানুষ আমাকে দেখছে, একদম মোটামুটি 70-80% লোক আমাকে দেখে নিয়েছে, এমন তো নয় কি আগ্রহটা থাকবে আর প্রথমবার দেবকে দেখবো। এটা 2014-তে হয়েছিল, যেখানে যাচ্ছি ম্যাসিভ ভিড়, মানে আমার এরকম হয়েছে আমি বেরিয়ে এসেছি, হেলিকপ্টার ল্যান্ড করেছে, হেলিকপ্টারকে ওরা ঘিরে নিয়েছে, পাইলটগুলো আমি ল্যান্ড করতে পারবো না, এরকম হয়েছে, আমরা নিয়ে চলে গেছি। সেই জায়গা থেকে আজকে 2024 ভালোবাসাটা বেড়েছে, মানুষের সংখ্যাটা অনেক বেশি বেড়েছে। এই গরমে যেখানে লোক ঘর থেকে পা বার করছে না, সেই গরমে আমরা অন্তত যেখানে গেছি ভর্তি ভর্তি লোক পেয়েছে, এবং আমার কষ্ট হয় যে এই গরমে শুধু শুধু ওনারা আসছেন, বাট কাউকে জোর করে আনা হয় না, গাড়ি পাঠিয়ে আনানো হয় না, তো এটা একটা ব্লেসিং। এবারে ভোট দেওয়া না দেওয়া আমার মনে হয় তাদের গণতান্ত্রিক অধিকার, তাদের যদি মনে হয় এই ছেলেটা মানে সিনেমার বাইরেও ঘাটালের লোকসভা কেন্দ্রের মানুষের জন্য সত্যি কিছু করেছে বা করবে, এবং আমার সঙ্গে যারা দাঁড়িয়েছেন অন্যান্য দল থেকে, তার থেকে হি ইজ মোর এলিজিবল
এরকে বেশি বিশ্বাস করা যায়, তাহলে তো সব ভোটই আমার উপর সব ভোটই তৃণমূল কংগ্রেসকে আর দেওয়া। এই যে যখন মানুষজন আসে পাগলের মতো তোমাকে ধরতে চায়, আমরাও দেখেছি, আমরা যখন শো করতে যাই বা শুটিংয়ে যাই সবাই আর কি আমার ধরতে হাতে চায়। পুরো নকশা হয়ে গেছে, হ্যাঁ, তো সেটাই, হ্যাঁ কি হয়েছে? হাতে পুরো নখের নকশা হয়ে তো গেছে। সেটা কি করে ট্যাকেল করো? মানে আমাদেরও তাই হয় বলে করি না জিজ্ঞেস গো, করছি। করি না, কারণ এই কারণে করি না, আমি জানি আমার লাগছে, কিন্তু আমার লাগার থেকে ওই যে 2 ঘন্টা ওনারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন আমাকে 1 সেকেন্ডের জন্য একটু ছোঁয়ার জন্য, আমি আর আমারটা ভাবি না। তখন আমার মনে হয় কি ওর দিনটা কিভাবে আমি ঠিক করব, ওর স্বপ্নটা কিভাবে আমি সত্যি করব, ওনাদের কারণ আজকে না যত দিন যাচ্ছে আমরা সবাই সেলফিশ হয়ে যাচ্ছি। আমার ওই 8 ঘন্টাটা যতটা তোমার জন্য ইম্পর্টেন্ট, এবং একটা গ্রামে যে ভদ্রমহিলা আছেন বা একটা ছেলে আছে তার জন্য অতটাই ইম্পর্টেন্ট কি এই 8 ঘন্টা আমি কার জন্য দেবো, কাকে দেবো? এই ফ্রি হোয়াটসঅ্যাপ বা ফ্রি সোশ্যাল মিডিয়া বসে থাকবো, না টিভি দেখবো, না খেলবো, না বাড়ির সঙ্গে থাকবো, না দেব এসছে আমার পাড়ে তাকে দেখতে যাবো। তো এই 8 ঘন্টাটা আমার দায়িত্ব, যদি আমার সভাতে আসে আই হ্যাভ টু মেক হিম অর হার স্পেশাল। সবটাই পাই না, কিন্তু যতটা পারি সেটা করি। এবারে আমি জানি না মানে কতটা করতে পেরেছি, বাট ঘুম থেকে ওঠার পর আমার একটাই লক্ষ্য থাকে কি আমার সভাতে যারা আসবেন বা আমাকে দেখতে যারা আসবেন তারা বাড়ি ফিরে যেন সন্তুষ্ট হয়, কি দেবকে যে সময়টা দিয়েছে এই গরমে, এতটা পথ হেঁটে গেছে, অনেকজন তো অনেক দূর দূর থেকে আসে, কেউ হেঁটে আসে, কেউ সাইকেলে আসে, নিজের বাইকে করে আসে, কেউ বাস ধরে আসে। সে যখন রাত্রে বাড়ি ফিরবে সে যেন মানে সুখী থাকে, মানে অ্যাটলিস্ট ওর দিনটা মনে হয় না ঠিক লোককে ঠিক সময়টা দিয়েছি, সার্থক হয়। মুখে হাসি নিয়ে বাড়ি ফেরে Correct. একদম। দেব, র্যাপিড ফায়ার রাউন্ড। ও বক্স অফিস না লোকসভায় জয়? বক্স অফিস, কারণ নির্বাচনটা আমার হাতে নেই, বক্স অফিসটা আমার হাতে আছে। কারণ দুটোই তো মানুষের ওপর ডিপেন্ড করে। ভালো সিনেমা, খারাপ সিনেমা আমরা বুঝি কোনটা ভালো সিনেমা, আমি অন্তত বুঝি। নির্বাচনটা না এমন একটা সিলেবাস, এমন একটা সাবজেক্ট যেটা পুরোপুরি আমার একার জন্য নয়, দল, ওই লেভেলে, ওই বুথ লেভেলে কর্মীরা, তাদের ব্যবহার, দল কি কাজ করছে, এগুলো অনেকগুলো জিনিস একসাথে এসে ভোটটা হয়। তো সেইটা না সিলেবাসের বাইরেও অনেক ফ্যাক্টর থাকে, অনেক ফ্যাক্টর থাকে, অনেক ক্যালকুলেশন থাকে। তো এবারে অনেক কিছু হয় যেগুলো আমি বলাও যাবে না। তো সেই সত্যি আমার হাতে নেই, আমার হাতে আছে আমি কি কাজটা করলাম, 5 বছর ধরে ওনাদেরকে ভালো রাখতে পারলাম কিনা, ওনাদের যে সুখ দুঃখে আমি ছিলাম কিনা, এবং করোনার সময় যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সময়, সেই সময় তারা সাংসদকে পেয়েছে কিনা। তো আমার মনে হয় কি যদি এই প্রশ্নগুলো থাকে তাহলে তো ওইটা ইম্পর্টেন্ট, কিন্তু আমার মনে হয় তার বাইরেও অনেক সিলেবাস আছে রাজনীতিতে। প্রযোজক দেব না অভিনেতা দেব? প্রযোজক, বহুত সাহসী ছেলেটা। আচ্ছা, দেব অ্যাজ এ প্রডিউসার মোর কি বলবো, সাহসী দেন অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যাজ এ পলিটিশিয়ান। সে তো দেখতেই পাচ্ছি। নির্বাচনে তোমার টনিক কি খেয়ে ফিট থাকো? মানুষের ঢোল, মানে মানুষের যেভাবে আসে না, তারা যেভাবে হাসি বুনিয়ে দেব দেব চিৎকার করে, হাত মেলানোর জন্য যে এই মারপিটটা করে সামনে এগিয়ে আসে অনেক ঠেলাঠেলি পর, সেটাই হচ্ছে আমার টনিক। সাফল্যের পাসওয়ার্ড? বিং অনেস্ট, সততা। মাচার শো না জনসভার ভিড়? মাসা হলে কিছু টাকা পেতাম, জনসভায় দিস ইজ সো অনেস্ট। মাচা হলে কিছু ব্যাংক ব্যালেন্স হয়তো বাড়তো, বাট আমার মনে হয় জনসভাটা সেই মাচার শোটা হচ্ছে স্বপ্ন। হ্যাঁ, আর লোকসভা যে ভিড়টা বা সেটা হচ্ছে বিশ্বাস, ঠিক। কে এই ছেলেটাকে আমি বিশ্বাস করি, ভরসা। ভরসা। ঠিক। তো দুটোই আলাদা আছে। আমি খেলা- মাচা হচ্ছে স্বপ্নের নায়ককে দেখছি, হ্যাঁ। আর রোড শোয়ে বা নির্বাচনে যেগুলো হয় সেগুলো যাকে আমি ভরসা করি বা যাকে আমি বেশি বিশ্বাস করি। হ্যাঁ। খেলা হবে না পাগলু ডান্স? খেলা হবে যেভাবে ইউজ হয়েছে সেটা আমি পক্ষে নয়। খেলা হবে যেরকম জয় শ্রীরামকে রামকে যেভাবে ইউজ করা হয়েছে, আমি এই স্লোগানের পক্ষে না। আমি একটু স্লোগান বিরোধী আর কি। কোথাও মনে হয় কি সবাই তো বিজেপি করছে, সবাই তো ইফটিজিং করতে হবে, বা আমরা যে টিএমসি করছি সবাইকে যে ইফটিজিং করতে হবে জয় শ্রীরাম বলে, সেটাও আমার মনে হচ্ছে কালচারটা খারাপ হয়ে গেছে। আমি যদি এটাকে সাপোর্ট করি তাহলে আমি জনপ্রতিনিধি হয়ে ভুল একটা ব্যাখ্যা দিচ্ছি। আচ্ছা। স্লোগান আমার মনে হয় না এটা ঘাটালে তুমি খেলা হবে চালাও না? আমি চালাই না, মানে আচ্ছা। আমার এতে কোথাও মানে কেউ যদি পিছন দিকে একটা চলছে সেটা চলছে, সেটা আলাদা ব্যাপার। আমি কোনোদিনও খেলা হবে বলিনি, মানে আমার বক্তব্যের মধ্যে কোনোদিন দেখাও আমি কোনোদিন খেলা হবে এবারে না, 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 আমার ইউজই হয়নি, কারণ আমি সচেতন ভাবেই তুমি ইউজ করো। হ্যাঁ। একদম। কারণ আমার মনে হয় কি এটা একটা ভুল ব্যাখ্যা যাবে আমার কর্মীদের কাছেও এবং বিজেপি কর্মীদের কাছেও। কি আমি যদি টিএমসির জনপ্রতিনিধি হই, আমি যদি বলি খেলা ওটা আমাদের অস্ত্র, তাহলে আমার কর্মীরা ইউজ করবে, সেটাও একটা ভুল। বিজেপি যদি বলে জয় শ্রীরামটা আমাদের অস্ত্র, সেটাও ভুল। কারণ রাজনীতি হওয়া উচিত কে মানুষকে ভালো রাখবে, কে মানুষকে লড়িয়ে দেবে সেটার জন্য নয়। ঠিক। মিঠুন চক্রবর্তী না পরাণ বন্দ্যোপাধ্যায়? একটা নাম বলে দুজনেই মারবে আমাকে।
দেখো মিঠুনদা আমার বাবার মতো, হ্যাঁ আর পরানদা আমার দাদুর মতো। হ্যাঁ মানে পরানদা যে বয়সটা হয়েছে, দুজনেই আমার টনিক। মিঠুনদা যদি শরীর খারাপ হয়, যদি কিডনি লাগে, তো আমি আমার কিডনি দিতে পারি। মানে মিঠুনদা এতটাই আমার কাছে ইম্পর্টেন্ট। এবং পরানদার যদি শরীর খারাপ হয়, যদি রক্ত লাগে, তাহলে আমি আমার শরীর যা রক্ত আছে আমি পরানদাকে দিতে পারি। মানে আমি মনে হয় কেচ্ছে ভালোভাবে আমি আমার সম্পর্ক দুজনের সাথে বোঝাতে পারবো না। বেশ, পরেরটা শেষ। মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেব, দুজনকে দেখতে লাগে। দেখুন, এরপর কিন্তু আর কথা চালানো যায় না। দেব, অসংখ্য ধন্যবাদ ফর বিইং সো অনেস্ট। তোমাদেরকেও অনেক ধন্যবাদ। এখন কথা হচ্ছে যে আমরা এতক্ষণ কার সঙ্গে কথা বললাম, নেতার সঙ্গে না অভিনেতার সঙ্গে? যদি আমায় ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, তাহলে পেশার পরিচয় বাদ দিয়ে, রাজনীতির পরিচয় বাদ দিয়ে একটা জলজ্যান্ত মানুষের সঙ্গে, যাকে বোধহয় এখনও ওই রাজনৈতিক পরিচয়ের বাঁধনে বেঁধে ফেলা যায়নি। এক কথায়, মানুষ দেবের সঙ্গে। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।